পুলিশের কর্মকাণ্ডের জন্য পুলিশ বাহিনীকে নিষিদ্ধ করেছে ডক্টর ইউনূস। 5 আগস্টের পর আমরা ভেবেছিলাম পুলিশের রিফর্ম হবে, তাদের মানসিকতার পরিবর্তন হবে, কিন্তু এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইউনিফর্ম বদলালেও ভেতরের মানুষগুলো বদলায়। এদিকে আজ ডক্টর ইউনূস পুলিশের উপর নিষেধাজ্ঞা দিয়ে কঠিন বিপদের মুখে পড়ে। ডক্টর ইউনূসের বাসভবনে পুলিশ দখল করে এই নিয়ে আজ রাতে নতুন ঘটনা ঘটেছে দেশে। একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না, এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নিয়ে নগদেই যে অ্যাকশন হয় এটা সারা বছর হয় না। এখন প্রশ্ন হলো, একটি শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কেন এত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হলো? অতি শীঘ্রই তারেক জিয়ার রাজনীতির ক্যারিয়ারের সমাপ্তি হতে যাচ্ছে। তারেক জিয়া সম্ভবত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হবেন, কিছু করার নেই। মেজর ফখরুল ইসলাম আলমগীর তো অলরেডি বলেছেন যে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন খুব শীঘ্রই। তার এলাকায় তার ভোট নাই এটাও তিনি জানেন, যার ফলে এখন অনুরোধ করছেন। 1.5 বছর পরও কর্তৃত্ববাদের ছায়া, প্রশাসনিক জড়তা আর মব সহিংসতার মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন, ভয়, অনিশ্চয়তা আর প্রত্যাশা, এই 3 শব্দেই আজকের বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়। রাজপথে নেমেছিল লাখ লাখ ছাত্র জনতা, তাদের উপর নির্বিচারে গুলি আর এলোপাথাড়ি আঘাত করেছে পুলিশ লীগ। দিনব্যাপী চালানো পুলিশের এই শত শত আগ্রাসনের মধ্যে একটি দৃশ্য সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক মাদ্রাসার ছাত্রকে প্রহার করছে পুলিশ। পুলিশের কর্মকাণ্ডের জন্য আজকে তারা কঠিন বিপদের মুখে পড়ে। ডক্টর ইউনূস কঠিন একটি সিদ্ধান্ত নেন পুলিশের বিরুদ্ধে। আপনারা দেখেছেন গতকালকে শিক্ষার্থীদের উপর পুলিশ কিভাবে লাঠিচার্জ করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা জনতা আবারও বলতে শুরু করে যে পুলিশ শেখ হাসিনার আমলের পুলিশের মতো হয়েছে। এখন ডক্টর ইউনূস আজকে বিপদে পড়েন তার সিদ্ধান্তের জন্য, এবং দেশের রাজনীতির মধ্যেও নতুন একটি পরিস্থিতি তৈরি হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, বাংলাদেশের রাজনীতির উত্তাল সকল খবর এই একটি ভিডিওতে দেখতে পারবেন, এবং গতকালকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর যে প্রভাব সেইটাও দেখতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন সরকার বা প্রশাসনের একটি অংশ ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করছে। ভিডিও তথ্য অনুযায়ী অনেকেই প্রশ্ন তুলছেন, ইউনূস সরকার কেন এত কঠোর? আন্দোলনটি তো ছিল যৌক্তিক, শহীদ হাদির হত্যার বিচার চাওয়াটা তো কোনো অপরাধ নয়। তাহলে কি প্রশাসনের ভেতরে এমন কেউ আছে যারা চায় না দেশে স্থিতিশীলতা আসুক, যারা চায় না নির্বাচন বা সংস্কার সুষ্ঠুভাবে হোক? একটি থিওরি বলছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোষরা চাচ্ছে ছাত্র জনতার সাথে সরকারের একটি দূরত্ব তৈরি করতে। তারা ইচ্ছাকৃতভাবে এমন সব উস্কানিমূলক কাজ করছে যাতে দেশে আবার অরাজকতা সৃষ্টি হয়। এই যে পুলিশ সদস্যটি হাদির লাশ নিয়ে কটূক্তি করলেন, তিনি খুব ভালো করেই জানেন এই কথাটি ভাইরাল হলে ছাত্রদের রক্ত গরম হয়ে যাবে, তারা রাস্তায় নামবে, ভাঙচুর হবে, আর সেই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করবে তৃতীয় কোনো পক্ষ। সবচেয়ে বড় শকিং বিষয়টি হলো লোকেশন, যমুনা ভবন, যেখানে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পরিচালনা করছেন, ঠিক তার নাকের ডগাতেই বিপ্লবীদের রক্ত ঝরছে। ইনকিলাব মঞ্চ সেখানে ভাঙচুর করতে যায়নি, তারা গিয়েছিলেন বিচার চাইতে, অথচ তাদের কপালে জুটল টিয়ার শেল আর গুলি। এটি কি প্রধান উপদেষ্টার ইমেজে কালিমা লেপন করার ষড়যন্ত্র নয়? পুলিশ যখন জাবের বা জুমাদের উপর হামলা করে তখন পরোক্ষভাবে তারা বার্তা দেয় যে এই সরকারের আমলেও তোমরা নিরাপদ নও। এটি অত্যন্ত ক্যালকুলেটেড প্রভোকেশন বা পরিকল্পিত উস্কানি। হাসপাতালের দৃশ্যগুলো আরও হৃদয় বিদারক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ভিড়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ দাবি করেছেন কেউ গুলিবিদ্ধ হননি, অথচ জাবেরের শরীর থেকে রক্ত ঝরছে, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। ফেসবুকে আজহার নামের এক অ্যাক্টিভিস্ট লিখেছেন, জাবের ভাইয়ের শরীর বিদ্ধ করা বুলেট আসলে প্রতিটি মুক্তিকামী মানুষের বুকে এসে লেগেছে। এই ঘটনা প্রমাণ করে আমরা সিস্টেম বদলানোর কথা বলছিলাম ঠিকই, কিন্তু আমরা আসলে শুধু ড্রাইভার বদলেছি, গাড়ির ইঞ্জিন আর পার্টস সেই পুরনোই রয়ে গেছে। 5 আগস্টের পর যাদের হাত রক্তে রঞ্জিত ছিল তাদের বিচার বা সংস্কার না করে স্বপদে বহাল রাখার খেসারত আজ দিতে হচ্ছে। যারা জুলাইয়ে ছাত্রদের জঙ্গি বলেছিল তারাই আজ নতুন সরকারের আজ্ঞাবহ সেজে স্যালুট দিচ্ছে, কিন্তু সুযোগ পেলেই পুরনো রূপে ফিরেও আসছে। পুলিশের ওই নির্দিষ্ট সদস্যকে কি চিহ্নিত করা খুব কঠিন? প্রযুক্তির এই যুগে তার ভয়েস রেকর্ড আছে, ভিডিও ফুটেজ আছে, তার আশেপাশের কলিগরা তাকে চেনে, কিন্তু তাকে কি ধরা হবে, নাকি বিভাগীয় তদন্ত নামক প্রহসনের মাধ্যমে তাকেও সাগর রুনির মামলার মতো আড়াল করা হবে? ইনকিলাব মঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে হাদি হত্যার বিচার এবং এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে এখানে সরকারের নীরবতা বা ধীরগতিও প্রশ্নবিদ্ধ। শহীদ হাদি তদন্ত নিয়ে জাতিসংঘকে ইমেইল পাঠাতে বা উদ্যোগ নিতে কেন এত গড়িমসি? কেন ছাত্রদের আবার রাস্তায় নেমে রক্ত দিতে হবে বিচার চাওয়ার জন্য? তবে কি আরামের জিন্দেগি পেয়ে সরকারের কেউ কেউ বিপ্লবের কথা ভুলতে বসেছেন?
পরিশেষে একটি কথাই বলতে হয়, রক্তের দাগ এখনো শুকায়নি। ক্ষমতার দম্ভে যারা রাজপথকে আবারও রক্তে রঞ্জিত করছে তাদের মনে রাখা উচিত, ওসমান হাদির শাহাদাত ছিল আন্দোলনের মশাল, জাবেরের জখম সেই লড়াইয়ের নতুন শপথ। পুলিশের ওই সদস্যের লাশ নিয়ে যা উক্তিটি কেবল ইনকিলাব মঞ্চের প্রতি নয়, এটি পুরো জুলাই বিপ্লবের প্রতি এক বড় চপেটাঘাত। সরকার যদি এখনই ওই পুলিশ সদস্যদের লাগাম টেনে না ধরে, যদি এখনই প্রশাসনের ভেতর থেকে আগাছা পরিষ্কার না করে, তবে সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। ছাত্ররা ভয় পায় না, তারা লড়তে জানে, কিন্তু রাষ্ট্র কেন বারবার তাদের লড়াই করতে বাধ্য করবে? ইনকিলাব মঞ্চের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বিপ্লব এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না, এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি, যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নিয়ে নগদে যে অ্যাকশন হয় এটা সারা বছর হয় না। আপনাদের খেয়াল থাকার কথা, কোটা মেধা এটা নিয়ে ছাত্ররা যখন প্রটেস্ট করলো, আন্দোলন নামলো, দিন শেষে আওয়ামী লীগ সরকার যখন দেখলো যে ক্ষমতা হারাইতে হবে, তখন হুট করে তারা যে কোটা মেধা এটা নিয়ে যে দাবিটা ছিল রাতারাতি মাইনা ফেললো। কিন্তু এতগুলো ঘটনা, এতগুলো জীবন, এতগুলো প্রাণ চলে গেল, তখন যখন তারা বললো যে আমরা দাবিটা মানছি, যারা আন্দোলনকারী ছিলেন বা সাধারণ জনগণ মনে করলো এটা প্রথমে কেন মানলেন না? মানতে তো পারতেন। এখন দোষ কি শুধু আওয়ামী লীগ সরকারের চরিত্রে? না, এই যে ইউনূস সরকারের চরিত্রটা ঠিক একইভাবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যুতে ইনকিলাব মঞ্চের যে দাবি দাওয়াগুলো ছিল, বিচারিক প্রক্রিয়ায় যে দাবি দাওয়া ছিল, দীর্ঘদিন যাবৎ কথা বলছে, পোলাপাইন মাঠে নামছে। এমনকি আজকে যখন জাবের আমাদের জনগণের সাথে পুলিশকে মুখোমুখি করে দেওয়া সরকার যারা থাকেন ক্ষমতাশীল, তারা যখন জাবের যখন গুলি খাইলো, সারা বাংলাদেশে যখন প্রটেস্ট হওয়া শুরু হয়েছে, এখন ঠেলা খাইয়া অন্তর্বর্তী সরকার বিবৃতি দিচ্ছে। বাট ওয়াই রাইট নাও? মানে ঘটনাগুলোর আগে কেন না? আপনাদের কি শিক্ষা হয় না? এই দেশটাতে আপনারা তো থাকতে হবে, মাথায় রেখে না? আচ্ছা, এখন কি হয়েছে? হুট করেই হাদির ঘটনার যে তদন্ত জাতিসংঘের আন্ডারে ইনকিলাব মঞ্চের দাবি ছিল, তো জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আজকে কিছুক্ষণ আগে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে। তো বিবৃতি যদি দিবেনই ভাই, তাহলে জাবেরকে কেন গুলি খাইতে হইল? মানে রক্ত ছাড়া কি এই দেশে কোনো কিছুই আদায় হয় না? বিবৃতিতে বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে 5ই ফেব্রুয়ারি 2026 বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা এবং এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও, তো নিষিদ্ধ করলো কে? ডক্টর ইউনূসের সরকার। কেন? কারণ এখানে ডক্টর ইউনূস থাকে। তো আওয়ামী লীগের সময় তো একই সিস্টেম ছিল, তখন মনে এখানে নিষিদ্ধ ছিল না, বা থাকলেও ওই যে ক্ষমতাশালী যারা রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের টাকা দিয়েই। এই যে পুলিশ তো আমাদের টাকাই চলে, তাদের বেতন চলে। আর পুলিশের বিষয়ে আমি বারবারই বলি, গরিবের সন্তান চাকরি বাঁচাইতে উপর মহলের অর্ডার ফলো করে। তো বলা হচ্ছে কি, নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করে। ওই যে গণহারে কথাবার্তা, আইন শৃঙ্খলা বাহিনীকে কেন বিক্ষোভের জন্য মানে চাপ প্রয়োগ করতে হলো, মানে ছত্রভঙ্গ করার জন্য? আপনারা কেন এই বিবৃতিটা আগে দিলেন না? কেন জনগণকে এবং পুলিশকে মুখোমুখি করাই দেন? আপনারা পাবলিকের কাছে পুলিশের ভিলেন বানাই দেন, পাবলিক পুলিশের উপর গোসা ঝাড়ে, থানা পোড়াই দেয়, জ্বালাই দেয়, পুলিশে মাইরা ফেলে। কারণ এই পুলিশ আবার কখনো বাংলাদেশ পরিবর্তন হইলে দেখবেন এখানে আবার অনেক পুলিশ মারা গেছে। কেন? আওয়ামী লীগ এখন যেভাবে বিভিন্ন থানার ওসিদের, এসপিদের হুমকি দিচ্ছে, আপনাদের বাড়িঘর নোট রাখ, আসলে কিন্তু তারা নোট রাখতেছে, এমনকি আসলেই এরকম শত শত পুলিশে মাইরা ফেলবে। এটা বাস্তবতা বাংলাদেশে। আমরা এখন কিন্তু এগুলাই দেখবো হয়তোবা। এখন পুলিশে জনগণের সাথে লাগাই দিয়া, রাজনৈতিক দলগুলোর সাথে লাগাই দিয়া, যেই চেয়ারে বসে সে তার নিজস্ব সেফটি চিন্তা করে। এখন বলতেছে যে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে, তো বিক্ষুব্ধ হয়েছে শেখ হাসিনার বাংলাদেশ থেকে এই পোলাপাইন কেমনে ভাগাইছে, এরকম আপনার মতন ভদ্র কথা বইলা একটা ছোট্ট ঘটনা থেকে তো আওয়ামী লীগ সরকারের পতন হইল। তাহলে আজকে আপনারা বলতেছেন যে জল কামানের উপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়া সাউন্ড গ্রেনেড ব্যবহার। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। তো জাবের কিভাবে গুলি খাইলো? তাহলে এখানে থার্ড কোনো পার্টি ঢুকলো? তাহলে আপনারা কেন এই সিচুয়েশনটা তৈরি করে দিলেন যে এরকম সিচুয়েশনে রাজনৈতিক ফায়দা এখানে নিবে, ডিসঅ্যাডভান্টেজ দিবে? এখন দেখা গেছে জাবেরকে গুলি করা হয়েছে, আল্লাহ বাঁচাচ্ছে, সেটা রানের সম্বন্ধে গুলি লাগছে। এখন এটা কি বুলেট আমরা জানি না, বাট হয়তো জানবো। বুকে তো লাগতে পারতো, মাথায় লাগতে পারতো, তখন আপনি কি করতেন? মানে যা আছে আপনাদের সিস্টেম খালি রান হলে হয়েছে, আমরা গরিব বাঙালি, আমরা এরকম ঘটনাতে মরবো, মাইকটাই খাবো, তারপর আপনারা বিবৃতি দিবেন। আমি মনে করি যে দেখেন কোনো রকম পরিবর্তন হয় নাই। 1.5 বছর পরও কর্তৃত্ববাদের ছায়া, প্রশাসনিক জড়তা আর মব সহিংসতার মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। ভয়, অনিশ্চয়তা আর প্রত্যাশা, এই 3 শব্দেই আজকের বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়। 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রশ্ন একটাই, এটি কি শুধু একটি ভোট, নাকি কর্তৃত্ববাদ পতনের পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা? কোনো দেশের ইতিহাসে
কর্তৃত্ববাদী শাসনের পতনের পরের সময়টাই সবচেয়ে বিপজ্জনক হয়, কারণ এই সময়েই মানুষের মাঝে বেশি প্রত্যাশা কাজ করে আর রাষ্ট্র সবচেয়ে বেশি হোঁচট খায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। গত 1.5 বছরে জনমানুষের আকাঙ্ক্ষা যতটা উঁচুতে ছিল, বাস্তব প্রাপ্তি ততটাই পিছিয়ে আছে। যে স্বপ্ন তারা দেখেছিল তার বেশিরভাগই ছুঁতে পারেনি এই সরকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই সময়টাকে বলছে স্থিতিশীলতা আর নিরপেক্ষ নির্বাচনের অগ্নি পরীক্ষা। বর্তমান অস্থিরতার মূল কারণ প্রশাসনিক দীর্ঘসূত্রিতা আর সংস্কার বিরোধী মানসিকতা, এটাই বলছে টিআইবি। কর্তৃত্ববাদী শাসন গেছে ঠিকই, কিন্তু তার ছায়া এখনো রাষ্ট্রযন্ত্রের ভেতরে রয়ে গেছে। এই পুরনো শক্তিগুলোই আজ জননিরাপত্তা দুর্বল করছে, সিদ্ধান্তে অনিশ্চয়তা বাড়াচ্ছে আর ভোটারদের আস্থা ক্ষয় করছে। ফলে দিন দিন সাধারণ মানুষের মনে অনাস্থা তৈরি হয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে নির্বাচনের নিরপেক্ষতা শুধু নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে পুরো উত্তরণকালীন সরকারের বিশ্বাসযোগ্যতার উপর। এখন আসি এই নির্বাচনের সবচেয়ে বিপজ্জনক ইস্যু, মব সহিংসতা। এটা কোনো বিচ্ছিন্ন আইনশৃঙ্খলা সমস্যা নয়। মব ভায়োলেন্স মানে রাষ্ট্রের কর্তৃত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা। যখন রাষ্ট্র নাগরিককে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তখন আইন নয়, সংখ্যাই ক্ষমতা হয়ে ওঠে। টিআইবি যে তথ্য দিচ্ছে তা আরও ভয়ঙ্কর। সাম্প্রতিক মব সহিংসতার সূচনা হয়েছিল প্রশাসনিক কেন্দ্র সচিবালয় থেকে, অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত জায়গাতেই যদি নিয়ন্ত্রণ ভেঙে পড়ে, তাহলে বাইরে কি হবে তা আর অনুমান করার দরকার নেই। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে 12ই ফেব্রুয়ারির নির্বাচন কতটা নিরাপদ? ঝুঁকিগুলো স্পষ্ট। প্রথমত, প্রশাসনিক নিয়ন্ত্রণহীনতা। সচিবালয়ে যে মব শক্তিশালী হয়, তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপর চাপ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার। অসংগঠিত মবকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখল, সবই বাস্তব আশঙ্কা। তৃতীয়ত, নির্বাচন পরবর্তী সহিংসতা। ফলাফলের পর কয়েকদিনই সবচেয়ে বিপজ্জনক সময়। এখানে সরকার বলছে সক্ষমতা আছে আর ক্ষমতা রয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের, কিন্তু টিআইবি বলছে সমস্যা ক্ষমতার নয়, সমস্যাটা সদিচ্ছার। জুলাই আন্দোলন ছিল একটি বড় সতর্কবার্তা। মানুষ ভেবেছিল এই আন্দোলন রাজনীতি আর আমলাতন্ত্রকে বদলাতে বাধ্য করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনীতিবিদ আর আমলারা এই আন্দোলন থেকে কোনো গুণগত শিক্ষা নেয়নি। পুরনো স্বার্থ, পুরনো জোট আর আমলাতান্ত্রিক জটিলতাই এখনো সংস্কারের পথে প্রধান বাধা। অতি শীঘ্রই তারেক জিয়ার রাজনীতির ক্যারিয়ারের সমাপ্তি হতে যাচ্ছে। তারেক জিয়া সম্ভবত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হবেন। কিছু করার নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো অলরেডি বলেছেন যে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন খুব শীঘ্রই। তার এলাকায় তার ভোট নাই, এটাও তিনি জানেন, যার ফলে এখন অনুরোধ করছেন যে দেলোয়ার তো অনেক এমপি হতে পারবে, অনেকবার ভবিষ্যৎ আছে, আমার তো এই লাস্ট ইলেকশন, বাবা আমাকে একটু সুযোগ দাও। তারেক রহমানের ভবিষ্যৎ নেই, এটা তারেক রহমান বুঝতে পারছেন। এই জন্য তারেক রহমান এখন আরেকটা অঘটনের দিকে, আগুনের দিকে পা বাড়াচ্ছেন। দর্শক, এই ঘটনার সামনে এসেছে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, তারেক রহমান কেন তারেক রহমানের রাজনীতির ক্যারিয়ার ইতি হতে যাচ্ছে এটা আগে বলি, তারপরে যে বিষয়টা বিশ্লেষণ করছি আজকে। জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা। এর মানে তারেক এখন জয়, পুতুল এদেরকে রাজনীতিতে ডাকছেন যে আসেন আসেন। জনগণ চাইলে এটা একটা ভাওতাবাজি কথা। আওয়ামী লীগের লোকজন তো চাই, আর জনগণ চায় বিএনপি। আওয়ামী লীগ কি বিএনপি চাইবে, জামাত চাইবে? তো জনগণ চাইলে ফিরতে পারেন, এই কথাটা একটা প্রতারণাপূর্ণ কথা। দেশের আইন অ্যালাউ করলে তারা চাইলে ফিরতে পারেন। জনগণ চায় কিনা এই জন্য তো নির্বাচন করতে হবে, এই জন্যই তো আগে রাজনীতিতে ফিরতে হবে। অতএব জনগণ চাইলে এটা একটা প্রতারণামূলক কথা। মূল কথা হচ্ছে যে তারেক রহমান তিনি নিজে চাচ্ছেন, আর জনগণ চায় কিনা এটা কি গণভোট দিবেন? আপনার তো গণভোটের বিরুদ্ধে, তাহলে এটা যাচাই করবেন কিভাবে? আর জনগণ চায় কিনা এটা প্রমাণ করতে হলেই তো আগে ইলেকশন করতে হবে। আর গোপালগঞ্জ থেকে ইলেকশন করলে জয় পুতুলেরা জিতবে, অরিজিনালি জিতবে। অতএব জনগণ চায়। এখন আসল কথা হচ্ছে তারেক জিয়া চাই। তো আপনি চান যে জয় পুতুল তারা রাজনীতিতে আসুক, এটা বলতে লজ্জা পান কেন? এখন কেন তারেক জিয়া জয় পুতুলকে রাজনীতিতে ডাকছে? দিস ইজ সিগনিফিকেন্ট। এর মূল কারণ হচ্ছে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে, রাজতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এখানে চারিদিকে তরুণ প্রজন্মের কাছে স্লোগান একটাই, যে রাজনীতি করতে হলে নিজ যোগ্যতায় রাজনীতি করতে হবে, বাপের পরিচয়ে, মায়ের পরিচয়ে রাজনীতি চলবে না। হ্যাঁ, বাপ মা এমপি হলে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলেও আপনি রাজনীতি করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু হ্যাভ কোয়ালিটি। আপনার ওন কোয়ালিটি থাকতে হবে। যেমন তারেক জিয়া এই পরীক্ষায় উত্তীর্ণ, যেটা জনগণের প্রত্যাশা। এবং জামাত কিন্তু এই বিষয়টা নিয়ে মার্কেটিং করছে। জামাত স্পষ্টভাবে বলছে যে এই রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাস্তা। শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই অনেক কথা বলতেছে, বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে নিয়ে কথা হচ্ছে, এবং উসমান হাদির প্রতিবাদে যে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল, ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীরা, এখন
তাদের বিরুদ্ধে যে পুলিশ একটা দাওয়া পাল্টা দেওয়া লাঠিচার্জ করেছিল সেইটা নিয়ে অনেক কথা হয়, এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে অনেক কথা হচ্ছে এইখানে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।